সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ঢাকা শহরে বর্তমানে সবচেয়ে অরাজকতাময় এবং অস্থির একটি সেক্টরের নাম হচ্ছে পরিবহন সেক্টর এবং ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা। এখানে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, আর আমাদের মাঝে নেই আইন মানার টেন্ডেন্সি কিংবা অভ্যাস, যার ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা এবং মানুষের মধ্যে হচ্ছে অস্বস্তি। কথা হচ্ছে এই দুর্ঘটনা এবং অস্বস্তি থেকে রেহাই পাওয়ার উপায় কি, এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, এই সমস্যার সমাধান খোঁজার জন্য আজ আপনাদেরকে নিয়ে বেরিয়েছি রাজধানী ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে। চলুন আমার সাথে। ঢাকা শহর দূষণ, অব্যবস্থাপনা, আইন ভঙ্গ করা, সব দিক দিয়েই আমরা ১ নম্বর। কখনো কখনো আমরা এসব ক্ষেত্রে বিশ্ব রেকর্ডও করে থাকি। পুরো পৃথিবী অবাক হয়ে দেখে আমাদের এসব কর্মকাণ্ড। আমরা কতটা আত্মঘাতী। একটা ঐতিহ্যবাহী শহরকে কিভাবে ময়লার ভাগার আর অনিয়মের রাজ্য পরিণত করা যায়, তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ এই ঢাকা শহর। এটি রাজধানীর কারওয়ান বাজার মোড়। লক্ষ্য করুন, আইন কানুন কিংবা নিয়মের কোনো তোয়াক্কা এখানে নেই। পৃথিবীর সব শহরে রাস্তায় গাড়ি ও মানুষ চলাচলের একটা নিয়ম থাকলেও এখানে সেটি একেবারেই নেই। যে যার মতো ছুটছে আর ছুটছে, যে যেদিকে খুশি ছুটছে আর ছুটছে। সবার মধ্যে খুব একটা আত্মবিশ্বাসে ভরা। আমি যেটা করছি এটাই আইন, আমার ইচ্ছা, আমাকে ঠেকায় কে? আইন না মানা দেখতে দেখতে ট্রাফিক পুলিশও বেশ টায়ার্ড। তারাও বুঝে গেছে এই জনগোষ্ঠীকে আইনের কথা বলে কোনো লাভ নেই। তাই তো হতাশ হয়ে ২ সিগন্যালের দায়িত্ব পালন করা এই ২জন ট্রাফিক পুলিশ হতাশ মনে এভাবেই ফোনে পরিবারের সাথে কথা বলে সময় পার করছে। তারা জানেন কাউকে কিছু বলে কোনো লাভ নেই। ঠিক এমনই চিত্র দেখা গেল ঢাকার গুলিস্তান, ফুলবাড়িয়া, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স সহ পুরা এরিয়াতে। এখানেও ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। সিগন্যাল বলতে তেমন কিছুই নাই। কয়েকজন ট্রাফিক পুলিশকে সিগন্যাল কন্ট্রোল করতে দেখা গেল। তবে এ যেন এক পণ্ডশ্রম। কে কাকে কন্ট্রোল করবে? হন্তদন্ত হয়ে সবাই ছুটছে আর ছুটছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি গুলিস্তান। গুলিস্তান এমন একটি জায়গা, আপনারা জানেন, যেখানে নিয়ম কিংবা আইন কানুনের কোনো বালাই নেই। এখানে কোনো সিগন্যাল নেই, কোনো ট্রাফিক ব্যবস্থা নেই। যার যেদিকে খুশি চলে যায়, যে যেভাবে খুশি গাড়ি চালায় এবং কোনোভাবেই কোনো আমলেই এই জায়গাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবার আপনাদেরকে একটি রাস্তা দেখাই। এটাকে ঠিক রাস্তা বলা যাবে কিনা আমার জানা নেই। দেখুন, পুরো রাস্তা জুড়েই মার্কেট। বাসার হেন কোনো জিনিস নাই যা এখানে পাওয়া যায় না। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা গুলিস্তানের একটি রাস্তা। মূলত গুলিস্তানের এই মাজার প্রান্ত এবং ওই পাশের যে আরেকটি চত্বর রয়েছে, এটির সংযোগস্থল হচ্ছে এটি। কিন্তু স্বাভাবিকভাবে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি রাস্তা। আপনাদেরকে যদি আরও ভিতরে নিয়ে যাই, অবাক হবেন না যে এটি একটি রাস্তা। দেখে বোঝার উপায় নাই যে এটি রাস্তা না মার্কেট। ভাই, এই মার্কেটের নাম কি? এটা গুলিস্তান হকার মার্কেট। হকার মার্কেট? এটা তো রাস্তা, মার্কেট কিভাবে হলো? এটা রাস্তায় এটা আজীবন রইব, আজীবন আছে। অনিয়ম যখন নিয়ম হয়ে দাঁড়ায়, এটি গুলিস্তান হকার মার্কেট। এখানে বাচ্চাদের সেই ছোট ছোট কাপড় থেকে শুরু করে এদিকে দেখুন জুতার বিশাল মার্কেট আমরা দেখতে পাচ্ছি। সব ধরনের জুতা, স্যান্ডেল ইত্যাদি এই মার্কেটে পাওয়া যায়। এটি গুলিস্তান হকার্স মার্কেট নামে পরিচিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে
দর্শক মণ্ডলী, এটি কিন্তু কোনো মার্কেট না, এটি 80 ফুট প্রশস্ত একটি রাস্তা। সেই রাস্তাটি দখল করে এভাবে দীর্ঘদিন এমনভাবে বাণিজ্য গড়ে উঠেছে। ফুটপাতগুলো, এখানে ফুটপাতে ব্যবসা করতে করতে এতটা স্থায়ী হয়ে গেছে যে মানুষ এখন জানেই না যে এটি একটি রাস্তা। মানুষ মনে করে যে এটি একটি মার্কেট এবং এটি হকার্স মার্কেট, এবং মোটামুটি বড় সড়ো একটি মার্কেটে যা যা পাওয়া যায় এই মার্কেটে সবই পাওয়া যায়। এটা কি মার্কেট ভাই? হলিডে মার্কেট। হলিডে মার্কেট, কিন্তু এটা তো সবসময় বসে, হলিডে ছাড়াও তো বসে। হ্যাঁ ইনশাআল্লাহ সবসময় সবসময় বসে না? তো ওই যে বলছিলেন যে সব সময় বসে একটা মার্কেট, অথচ নাম হলিডে মার্কেট। কাকা কেমন বেচা কিনা? হালকা পাতলা, মোটামুটি বেশি একটা বেচা কেনা নাই, বেচা কেনা কম। কেন? এর সামনে ঈদ তো, এর জন্য আর কি বেচা কেনা কম। পয়লা রোজাতে হয়তো বেচা কেনা হবে আল্লাহ দিলে, এর জন্য আগেই মানুষ কেনাকাটা করতেছে না, ঈদের তো হয়তো কেনাকাটা করবে পয়লা রোজা থেকে। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করেন? আমি 30 বছর গুলিস্থানে দোকানদারি করি। এখানে কত বছর এই দোকানে? এই দোকান আপনি আছে আপনার এই 6 মাস হলো। জি এখানে। এখানে তো দোকানপাট দীর্ঘদিন ধরে, এই মার্কেটটা তো অনেক দিন আগে। জি 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 অনেক। কতদিন আগে? এই আপনার তাও 2-3 বছর হলো এই আপনার আইল্যান্ডের দোকান লাগে। জি। আইল্যান্ডে পুরোপুরি। আচ্ছা, এটা কারা দেয়? এই মার্কেটটা কাদের? সিটি কর্পোরেশনের নাকি অন্য কারো? এনে হকার রাই বসে আর কি, বসবে কারণে বসার তো জায়গা নাই, ভাড়া কত এর একটা দোকান? কোনো ভাড়া বাড়িয়ে নাই, ভাড়া ছাড়া আর কি। এটা তো একসময় ভাড়া ছিল। না এক সময় ছিল, এখন নাই না, এখন 10 টাকাও লাগে না ভাড়া, শুধু লাইট বিলের বিল দেয় আর কোনো ভাড়া লাগে না। জি। এটা আপনাদের একটু স্বস্তি হচ্ছে। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? বেচা কিনা টুকটাক, এই মাসটা একটু খারাপ যেতেছে, আগামী মাসে একটু ভালোই ছিল বেচা কিনা, ডেলি 2-3 হাজার টাকা আমদানি হয়েছে, কিন্তু বিগত এই 2-3 দিন ধরে একটু বেচা কিনা স্লো যেতেছে আপনার। এর কারণ কি? কারণ হলো আপনার 1 মাস পরে রোজা হিসাব পড়ছে, 15 দিন বাকি সবরাতের, এই কারণে একটু মানুষজন কম কেনাকাটা করতেছে, কিন্তু এটা পোষা উঠতে পারবো আমরা ইনশাল্লাহ রোজার মাসে আসলে আর কি। এই ঘাটতিটা ঈদ যেতে পারবে, এই তো উপলক্ষে হ্যাঁ ঘাটতিটা পোষা যেতে পারবে সবারই মোটামুটি। আমি খরচ কেমন এখানে? দোকান ভাড়া কেমন দিতে হয়? না মোটামুটি কোনো খরচ নাই, আগে 100 টাকা খরচ দেওয়া লাগতো এটা প্রশাসনে, এই ছাড়া কোনো চাঁদা চোরা ছিল না আর কি, এখন এটাও নাই আর কি। আমি তো এখানে 15 টাকা থাকতেছি প্রায় কয়েক বছর হয়েছে। তো এখান থেকে এই রাস্তাতে আমার যাতায়াত করতে হয়, প্রায় রেগুলার যাতায়াত হয় আমার। তো দেখা যাচ্ছে যে এখানে যে মানে ফুটপাতের যে ব্যবস্থাটা, এখানে পুলিশ এখানে হাঁটাচলা করতেছে, দেখতেছে পুলিশের সামনেই হকার্স মার্কেটটা, মানে ওনারা নিজেরা বানায় ফেলছে আর কি। বাট এটা আসলে কিন্তু রানিং একটা রোড, হ্যাঁ এটা একদম মেন রোডের পাশে একটা বাইপাস রোড। তো দেখা যাচ্ছে যে এই রোডটা যদি ইজি থাকতো, যদি হকার্স মার্কেট না থাকতো, যদি গাড়ি চলাচল যদি সুন্দর মতো করতে পারতো, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই যে মোচরের যে জ্যামটা বা গোলাপ শাহ মাজারের যে জ্যামটা, সেটা আর কি হতো না। দেখা যাচ্ছে যে এখান থেকে ইজিলি গাড়ি পাস করতে পারতো, কিন্তু এখন মানে দোকানটা এমনভাবে বসায় ফেলছে মনে হচ্ছে পার্মানেন্ট একটা মার্কেট, একটা হকার্স মার্কেট হয়ে গেছে, কিন্তু এটা আসলে হকার্স মার্কেট না, এটা রানিং রোড। এখন প্রশাসন যদি এটা একটু ভালো করে দেখে, এই হকার্স মার্কেট হ্যাঁ থাকুক, একটা সাইড দিয়ে দিক, যাতে কারো মানে দুই পক্ষের কোনো সমস্যা না হয়। হ্যাঁ দেখা যাচ্ছে পথচারীরা সুন্দর ইজিলি হাঁটতে পারতেছে, গাড়িও চলতেছে, প্লাস পাশাপাশি হকার্স মার্কেট লিমিটেড একটা জায়গাতে মধ্যে দিতে পারতেছে, দেখা যায় কারো সমস্যা যাতে না হয়। কিন্তু এখন যে অবস্থা হচ্ছে যে মানে এক চাটিয়া হচ্ছে হকার্স মার্কেট বিজনেস করতেছে, এটা যে একটা রাস্তা, এটা দূর থেকে দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ তা আমি এই জন্য প্রশাসনকে বলবো যে এটা একটু যাতে নজর দিতে, কারণ এটা রানিং রোড, হ্যাঁ একটা এখান থেকে অনেক জায়গা যাতায়াত হয়, রাস্তা বাস চলে। তো সেক্ষেত্রে যদি এই জায়গাটা যদি ইজি থাকতো রাস্তাটা, বা হকার্স মার্কেট যদি একটা লিমিটেড স্পেসে দিত, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই যে জ্যামের যে ভোগান্তিটা, হ্যাঁ গাড়ি চলাচলের যে সমস্যাটা হয়, বা মানুষের হাঁটা চলার স্পেস না, আপনি দেখতে পারবেন যে আমি মাত্র রোড দিয়ে আসলাম, মানে 1 মিনিটের রাস্তা আমার 4-5 মিনিট সময় লাগলো আমার পাসিং হয়ে আসছে। তো দেখা যাচ্ছে যে এই গ্যাদারিং যদি কমায় নিয়ে আসতে পারে, আমি মনে করি যে এখানে যারা হাঁটাচলা করে বা জনজীবন যাদের আছে তার জন্য ইজি হবে আর কি। ঠিক এভাবেই আমরা ঢাকা শহরের রাস্তাগুলোকে দিনে দিনে গিলে খাচ্ছি। না, এখানেই শেষ না। ঢাকা শহরের রাস্তার আরেকটি জীবন্ত আতঙ্কের নাম হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। উল্টো পথে চলা, আইন না মানা, সিগন্যাল অমান্য করা, বেপরোয়া গতি, কি নেই এই বাহনটি? কোনো দিনও এদেরকে কন্ট্রোল করা যায়নি, নিয়মের মধ্যে আনা যায়নি। এই ব্যাটারি চালিত অটোর বাড়াবাড়ি এমন এক পর্যায়ে চলে গেছে যে কিছু কিছু এলাকায় অন্য কোনো পরিবহন ঢুকতেই পারে না। সরকার কঠোর হলেই তারা চলে যায় সেই রাজপথের আন্দোলনে। আমাদের যত রাগ, ক্ষোভ, ঘৃণা সব যেন এই রাস্তার উপর। আমরা রাস্তায় যা খুশি তাই করতে পারি, কথায় কথায় আমরা রাস্তায় নেমে যাই।
যে কোনো সংগঠন, প্রতিষ্ঠান, এমনকি মোটামুটি কোনো মতে 10 জন লোক জড়ো হলেই আমরা রাস্তা বন্ধ করে দিই। দাবি আদায় করতেই হবে। রাজধানীর অনেক রাস্তাঘাটে এত বেশি আন্দোলন হয় যে অনেকে ঢাকা শহরকে আন্দোলনের শহর বলে থাকে। ব্যাটারি না প্যাডেল, পরীক্ষা না অটোপাস, আনসার না ভিডিপি, প্রাইমারি, পলিটেকনিক, বিসিএস ক্যাডার, ডাক্তার, এমন কোনো সেক্টর বাদ যায়নি যারা আন্দোলনে নেই। সত্যি আমাদের থামানোর কেউ নেই, আর সবার সব দায়িত্ব আদায়ের স্থান এই একটাই, রাজপথ অর্থাৎ রাস্তা। অথচ এই রাস্তা দখল করে এমন আন্দোলন কর্মসূচির কারণে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। সবচেয়ে বড় কথা, ভোগান্তি হচ্ছে রাজধানীবাসী। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আন্দোলন আর আন্দোলনে অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষ, যারা প্রতিদিনের কাজে রাস্তায় বের হয়। হুটহাট রাস্তা বন্ধ করে বসে পড়াতে ঘন্টার পর ঘন্টা মানুষকে আটকে থাকতে হচ্ছে রাস্তায়। শুধু এখানেই শেষ না, কোথাও যেতে হলে আগেই বাসায় থাকতে 999-এ ফোন করে গন্তব্যে যাওয়া যাবে কিনা তা জেনে নিতে বলেছে খোদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতেই বোঝা যায় চরমভাবে ভেঙে পড়েছে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা। মানুষকে জিম্মি করে পথঘাট বন্ধ করা হলেও তাতে থোড়াই কেয়ার করছে আন্দোলনকারীরা। গাড়ি যায় না, গাড়ি নেই, নামাই দিচ্ছে, যায় না, গাড়ি যাইব না। জনগণের দাবি সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায়ের এই সিস্টেম যদি নিয়ম হয়ে যায় তবে তার পরিণতিও ভালো হবে না। গাড়ি বন্ধ, রাস্তা যাবার দিচ্ছে না, কষ্ট তো হচ্ছে। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করে সেটা যৌক্তিক নয়। যৌক্তিক নয় এই কারণে যে ছাত্ররা কোনো অবস্থাতেই জনসাধারণের অধিকারকে হরণ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। আমি আসি ব্রাউনবাড়িয়া থেকে, এইখানে আপনার জাম, ওই গাড়ি আসে না, এই জন্য আমার হাইটে যাওয়া। দর্শক, এভাবেই নতুন নতুন আন্দোলনের মুখে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। ভেঙে পড়েছে সম্পূর্ণ ট্রাফিক ব্যবস্থা। সাধারণ মানুষ একটা কথাই বলছে, এর সমাধান কোথায়? 11টার সময় যাত্রী উঠেছি, মহাখালী কলেরা হাসপাতাল নিয়ে যাবো, এই যে যানজট, এই যাবো তো যাইতে পারি না। আজকে 2-2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো কাকরাইল মোচর পার হইতে পারি না। বাচ্চা নিয়ে কি বিরক্ত হয়ে আছি বলেন। অনেক বিরক্তকর মনে হচ্ছে, বুঝছেন, বাচ্চা তো এমনি অসুস্থ। রাস্তাঘাট এভাবে ট্রাফিক জ্যাম থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে, সরকারের কাছে এটা বিনীত অনুরোধ করছি। একজন মানুষ যখন যানজটে পড়ে যায়, যখন সে তার কোনো একটা মিটিং বা জরুরি কোনো কাজ বা অফিসের কোনো একটা অ্যাটেন্ড করার জন্য যখন সে দেরি করছে, যানজটে পড়ে আছে, তখন কিন্তু সে এটা নিয়ে যখন দুশ্চিন্তা করে, এটা নিয়ে যখন বারবার সে আপনার চিন্তা করে, সে হয়তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার প্রেশার হয়তো আসছে অফিস থেকে, তখন কিন্তু মানুষ স্বাভাবিকভাবে কিন্তু মানসিকভাবে যেমন অবসাদগ্রস্ত হয়ে যায়, সে কিন্তু মেজাজটা খিটখিটে হয়ে যায় বা অল্পতেই সে রেগে যাচ্ছে। দেখা যাচ্ছে সে এর প্রভাব পড়ছে তার অফিসের কাজে, এর প্রভাব পড়ছে তার ব্যক্তিগত জীবনে। এক হিসাবে দেখা যায় ঢাকা শহরের যানজটের জন্য আপনার প্রায় 400 থেকে 500 বিলিয়ন ডলার আমার প্রতি বছর ক্ষতি হচ্ছে। এবং এই ক্ষতিটা হচ্ছে কীভাবে? প্রথমত হচ্ছে মানুষের সময়, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, আমার অতিরিক্ত ফুয়েল নষ্ট হচ্ছে, আমার পেভমেন্ট যেটা রাস্তা সেটার ক্ষতি হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েও আমার দেখা যানজট যখন সরে যাচ্ছে, ইন্টারসেকশন বা যখন ফ্রি ফ্লো হচ্ছে, তখন অ্যাক্সিডেন্টও কিন্তু আমার এই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শক মণ্ডলী, আইন করে তো লাভ নেই যদি সেই আইনের প্রয়োগ না হয়, আর মানুষ হয়ে তো লাভ নেই যদি মানুষের মধ্যে মানবিক গুণ না থাকে। অর্থাৎ এই দুটি বিষয়, আইনের যথাযথ প্রয়োগ এবং মানুষকে সত্যিকার অর্থে মানবিক হওয়ার মাধ্যমেই ঢাকা শহরের অজস্র সমস্যার সমাধান সম্ভব। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখে যদি এমন কোনো দুর্যোগ কিংবা সমস্যা পড়ে, তাহলে আমাদের মাধ্যমে সেটি সমাধান খোঁজার চেষ্টা করুন। স্ক্রিনে দেখানো এই নাম্বারে কিংবা এই ফেসবুক পেজের মাধ্যমে আপনিও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।